আসসালামু আলাইকুম সবাইকে অ্যাকাউন্টিং এর স্বাগত। আজকে হচ্ছে আমরা অ্যাকাউন্টিং এমসিকিউ ক্লাসে 3 নাম্বার ক্লাসে আছি। আজকে আমরা যেটা করব কিছু বোর্ড এমসিকিউ প্র্যাকটিস করব, পাশাপাশি হচ্ছে থার্ড মানে কোনো টপিক আমরা আলোচনার চেষ্টা করব, যেহেতু এটা 3 নাম্বার এমসিকিউ ক্লাস। তার আগে আমরা যেটা করব, সবাই একটু দ্রুত যুক্ত হই, খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ, যেটা হচ্ছে আমরা লাস্ট যে দুইটা ক্লাসে পড়ছি ওই দুইটা ক্লাসের এমসিকিউ গুলো, আর ওই ক্লাসের উপর বেস করে কিছু এমসিকিউ আমরা প্র্যাকটিস করব, তোমাদের থেকে জানার চেষ্টা করব, তারপরে আমি আসলে সেগুলোর উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। তো সবাই একটু দ্রুত যুক্ত হই এবং লাইভটা অবশ্যই সবাই শেয়ার করে দিই। আমরা বলছি আগামীকালকে এবং তারপরের দিন টানা এই 4টা ক্লাস হবে। তো সবাইকে অনুরোধ করবো একবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটু ক্লাসগুলো করো, বেশিক্ষণ না, আমরা 45 থেকে 50 মিনিটের মধ্যে ক্লাস শেষ করবো। আর সবাই একটু দ্রুত যুক্ত হয়ে এবং লাইভটা শেয়ার করে দিই। যারা এইচএসসি ক্যান্ডিডেট আছো, এসএসসি কেউ থাকলে যদি মানে চাও ক্লাসটা কন্টিনিউ করতে পারো যদি সম্ভব হয়, কারণ হচ্ছে এখানে যে টপিকগুলো আমরা মানে তোমাদেরকে দেখাবো এখন, এগুলো তোমাদেরও কাজে লাগবে। যে প্রশ্নগুলো সলভ করবে এগুলো তোমাদেরও আসবে। আর সবাই একটু দ্রুত যুক্ত হয়ে এবং লাইভটা শেয়ার করে দিই। যারা এইচএসসি ক্যান্ডিডেট আছো, এসএসসি কেউ থাকলে যদি মানে চাও ক্লাসটা কন্টিনিউ করতে পারো। একটু দ্রুত সবাই যুক্ত হই এবং লাইভটা একটু দ্রুত সবাই শেয়ার করে দেবো। সবাই শেয়ার করার চেষ্টা করি যার যার জায়গা থেকে। আচ্ছা, তো আমরা যেটা করব বলেছিলাম যে আমরা এমসিকিউ কিছু কোশ্চেন সলভ করব। আমরা 15টা কোশ্চেনের মতো সলভ করার চেষ্টা করব। 15টা কোশ্চেন কিন্তু আসলে 15টা টপিক, 15টা কোশ্চেন শুধু 15টা কোশ্চেন হিসেবে চিন্তা করলে হবে না। 15টা কোশ্চেন হিসেবে 15টা টপিক, খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। আশা করি তোমরা সবাই থাকবে এবং সবাইকে অনুরোধ করবো একটা যার যার জায়গা থেকে লাইভটা একটু শেয়ার করে দাও। সবাই যার যার জায়গা থেকে লাইভটা একটু শেয়ার করে দাও, সবাই একটু যুক্ত হও। এবং এই এমসিকিউ গুলা যারা হচ্ছে এডমিশন ক্যান্ডিডেট তোমাদেরও লাগবে, তারা এসএসসি এইচএসসি তে আসো, তোমাদেরও সবার প্রয়োজন হবে। হ্যাঁ, আমরা আজকে কিন্তু লেকচার 3 তে আছে, তাই না? লেকচার 3 আমরা এমসিকিউ গুলো সলভ করব, প্র্যাকটিস করে যদি তোমরা থাকো তাহলে আমরা সামনের দিকে এগোবো, সমস্যা নেই। এবং আগামী সপ্তাহে কিন্তু আমরা কিছু ফ্রি ক্লাসের মানে ফ্রি এক্সামের ব্যবস্থা করছি। এই সপ্তাহে আমরা টানা ক্লাস নেব, আগামী সপ্তাহে আবার হচ্ছে এক্সাম উইক থাকবে। আগামী সপ্তাহটা হবে এক্সাম উইক, ঠিক আছে? ওই উইকে আমরা 3 থেকে 4টা এমসিকিউ পরীক্ষা নিব তোমাদের, ঠিক আছে? এক্সাম উইক থাকবে আগামী সপ্তাহে, আমরা ওই সপ্তাহে তোমাদের 3 থেকে 4টা এমসিকিউ পরীক্ষা নিব। তো সবাইকে একটু অনুরোধ করবো লাইভটা একটু শেয়ার করে দাও, সবাই একটু কানেক্ট হও। আমরা একটু বিভিন্ন বোর্ডে আসা কিছু কোশ্চেন, পাশাপাশি ইউনিভার্সিটিতে আসছে এরকম কমন কোশ্চেন লেকচার 1 and 2, লেকচার 1 and 2 এর উপরে আমরা আজকে এই অনুশীলনগুলা করব। এবং এই ক্লাসগুলো কিন্তু এসএসসি এইচএসসি আমরা সবার জন্যই নিচ্ছি। তো সবাইকে একটু অনুরোধ করবো সবাই একটু থাকি, এবং সবাই কমেন্টে কিন্তু আমরা সবাইকে মেনশন করে দিতে পারি, যারা না এদেরকে মেনশন করতে পারি। এবং তোমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টিং আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে লাইভটা শেয়ার করতে পারো, পাশাপাশি তোমরা তোমাদের প্রোফাইল থেকে শেয়ার করতে পারো। এবং গুরুত্বপূর্ণ হচ্ছে আইসিটি ক্লাস শুরু হবে খুব শীঘ্রই, 2-1 এর মধ্যে তোমরা আইসিটি ক্লাসটাও পেয়ে যাবে। আর তোমাদের রেসপন্স থাকলে কিন্তু আমরা সিকিউ ক্লাসটা কন্টিনিউ করতাম। এমনিতে আমরা তোমাদের কাছে নোটিফিকেশন দিতে পারি না, বাট তোমাদেরও কিন্তু রেসপন্স খুবই কম। তোমরা যদি একটু রেসপন্সিভ হইতে এমসিকিউর পাশাপাশি সিকিউটা শুরু করতাম, অ্যাকাউন্টিং এর পাশাপাশি ফিনান্সটাও শুরু করতাম। তোমরা চাইলে ম্যানেজমেন্টের ক্লাসও নেওয়া যেত, ঠিক আছে? কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, তোমাদের তো অ্যাক্টিভ পাওয়া যায় না, তোমরা ক্লাসে উপস্থিত থাকো না। এই জন্য আসলে সামনের ক্লাসগুলোতে আমরা মানে হচ্ছে সাহস করে এগোতে পারতেছি না। যাই হোক, তাহলে চলো আমরা কথা না পারে আমরা প্র্যাকটিসে চলে যাই, দেখি কি কি এমসিকিউ আমরা সলভ করবো। লাস্ট থেকে টার্গেট নিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ দেখতে পাচ্ছ। বলা হয়েছে কোনটি, কি বলা হয়েছে একটু খেয়াল করো, কোনটি কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব? কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব এই শব্দটার সাথে অনেকে আমরা পরিচিত না। কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব বলতে আবার কি বোঝায়? কৃত্রিম ব্যক্তিবাচক হিসাবটা দিয়ে কি বোঝায়, এই জিনিসটা কি, এটার সাথে আমরা হয়তোবা অনেকেই পরিচিত না। আমরা একটু চেষ্টা করি কেউ পারবো কিনা সঠিক উত্তর দিতে, দেখি। কেউ কি পারবা এটা আনসার করতে? একটু রেসপন্স করি, আর সবাই একটু লাইভটা শেয়ার করে দিয়ে, যারা স্টিল লাইভটা শেয়ার করি নাই সবাইকে অনুরোধ করবো লাইভটা একটু শেয়ার করে দাও, তাতে দেখা যাবে যে আরও কিছু স্টুডেন্ট আমাদের সাথে ক্লাসটাতে যুক্ত হতে পারবে হয়তোবা। দেখো আমরা
আমরা এই যে ব্যক্তিবাচক হিসাবটা দেখতে পাচ্ছি, এই ব্যক্তিবাচক হিসাব দিয়ে কিন্তু সবসময় ব্যক্তিকে রিপ্রেজেন্ট করে না। হ্যাঁ, এই ব্যক্তি দিয়ে কিন্তু সবসময় কাকে রিপ্রেজেন্ট করে না? ব্যক্তিকে রিপ্রেজেন্ট করে না। এই ব্যক্তিবাচক হিসাব মানে এই ব্যক্তিবাচক হিসাব হচ্ছে 3 ধরনের। এটা হচ্ছে স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব, স্বাভাবিক, হ্যাঁ, এটা হচ্ছে স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব। এই স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাবে ব্যক্তির নাম থাকবে, যেমন রহিম, করিম, ঠিক আছে, এরকম ব্যক্তির নাম। যখন ডিরেক্ট কোন ব্যক্তির নাম পাইবা তখন এটা হয়ে যাবে স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব। কি হবে? স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব হবে। আচ্ছা, এরপর আসা হচ্ছে যখন স্বাভাবিক ব্যক্তিবাচক না হয়ে কৃত্রিম ব্যক্তিবাচক হবে। হ্যাঁ, যখন স্বাভাবিক না হয়ে কি হবে? কৃত্রিম ব্যক্তিবাচক হবে, তখন হবে প্রতিষ্ঠানের নাম। কি হবে বলতো স্যার? প্রতিষ্ঠানের নাম। কিসের নাম হবে? প্রতিষ্ঠানের নামটা হবে কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। তাহলে স্বাভাবিক হচ্ছে ব্যক্তির নাম, আর কৃত্রিম ব্যক্তিবাচক হচ্ছে প্রতিষ্ঠানের নাম। আরেকটা আছে প্রতিনিধিত্বমূলক, আর এটা হচ্ছে কি? প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। এখন প্রশ্ন হলো স্যার, প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাবটা কি? যে তোমার প্রতিনিধিত্ব করবে। কি করবে? তোমার প্রতিনিধিত্ব করবে। যেমন ধরো মূলধন, তাহলে মূলধনটা কার প্রতিনিধিত্ব করে বলতো স্যার? মূলধনটা প্রতিনিধিত্ব করে হচ্ছে মালিকের। তাহলে এটা হচ্ছে যেমন আমরা হচ্ছে ওনার্স ক্যাপিটাল, তাই না? মালিকের, তাহলে মালিকের রিপ্রেজেন্ট করতেছে। তারপর হচ্ছে উত্তোলন, ওনার্স ড্রয়িংস বলি আমরা, উত্তোলন। তারপর ধর হচ্ছে অগ্রিম কোন খরচ, হ্যাঁ, অগ্রিম কোন খরচ, হ্যাঁ, অগ্রিম বেতন। রহিম অগ্রিম বেতন দিছে, তাহলে এটা রহিমকে রিপ্রেজেন্ট করে, তাই কি না? তাহলে এগুলোকে বলা হচ্ছে কি? এগুলো হচ্ছে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। এগুলোকে কি বলা হচ্ছে? প্রতিনিধি। কার প্রতিনিধিত্ব করে? আর ডিরেক্ট ব্যক্তির নাম। আর এখানে পাইতেছে আমরা প্রতিষ্ঠানের নাম। আমরা জানি যে যৌথ মূলধনী কোম্পানিকে কি বলা হয়? কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী বলা হয়, তাই না? অর্থাৎ ব্যক্তি না হয়েও ব্যক্তির নিয়ে সুবিধা ভোগ করে, জন্য এটা হচ্ছে কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। তাহলে এবার কোনটা আনসার হবে বলো? কোনটি কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব? ক্লাব, লাইব্রেরি, কর্পোরেশন, উপরের সবগুলো। তাইলে তুমি যদি একটু খেয়াল করো, তুমি যদি আমাদের এই 3 ধরনের ডেফিনিশনের সাথে মিলাও, তাহলে দেখবে যে আনসারটা আসলে হচ্ছে সবগুলো। লাইব্রেরি এটা প্রতিষ্ঠানের নাম, মানে এটা প্রতিষ্ঠান হইতে পারে না? ক্লাব, কর্পোরেশন, সবগুলো একই বিষয়ের মধ্যে পড়তেছে। তাহলে আনসার হচ্ছে কি? সবগুলো। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এবং প্রত্যেকটা এমসিকিউ পরীক্ষা আসার মতো এবং আসছে, মানে ইতিপূর্বে আসছে এবং সামনেও আসতে পারে, এমন সব এমসিকিউ গুলাই কিন্তু এখানে নেওয়া হয়েছে। সবাই একটু লাইভটা শেয়ার করবো, যারা এখনো লাইভটা শেয়ার করো নাই। আমরা অনেকগুলো এমসিকিউ নিব এবং প্রত্যেকটা এমসিকিউ এইভাবে আমরা আলোচনা করবো, যাতে করে তোমরা এইটা দিয়ে আরো যদি অন্যভাবে প্রশ্ন আসে তোমরা উত্তর করতে পারো, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর এমসিকিউটা দেখে খুবই গুরুত্বপূর্ণ। নামিক হিসাবের একটি উদাহরণ হচ্ছে, এবার আবার নামিক হিসাব। আমরা ব্যক্তিবাচক হিসাবটা দেখলাম, এবার দেখবো নামিক হিসাব কোনটা আসলে। কেউ কি বলতে পারবা নামিক হিসাবটা আসলে কোনটা হবে? কে বলতে পারবা নামিক হিসাব কোনটা হবে? বলো, নামিক হিসাব কোনটা হবে? খুচরা নগদান, ব্যাংকে জমা, বিক্রয় ফেরত, বিনিয়োগ, কোনটা? একটু লাইভটা শেয়ার করে দিব, যারা এখন আসো ক্লাসে একটু লাইভটা শেয়ার করে দাও। সবাই যা জায়গাতে একটু যদি শেয়ার করো, এবং কমেন্টে সবাইকে একটু মেনশন করে দিতে পারো, যাতে করে সবাই ক্লাস আসলে যুক্ত হতে পারে। একটু সবাইকে অনুরোধ করবো, আজমাইন আসো, আমাদের অ্যাকাউন্টিং গ্রুপগুলোতে শেয়ার করতে পারো, এবং প্রত্যেকটা এমসিকিউ কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ। দেখো, খেয়াল করো, এখানে যে বিষয়টা আলোচনা করা হয়েছে, বলা হয়েছে যে নামিক হিসাব। সবসময় খেয়াল রাখতে হবে নামিক হিসাব কি। নামিক হিসাব আরেকটা নাম হচ্ছে আয় ব্যয়বাচক হিসাব। কি হিসাব বলতো? আয় ব্যয়বাচক হিসাব। নামিক হিসাব আরেকটা নাম কি? আয় ব্যয়বাচক হিসাব। আর আরেকটা নাম হচ্ছে অস্থায়ী হিসাব। আরেকটা নাম কি? অস্থায়ী হিসাব। নামিক হিসাব আরেকটা নাম কি? অস্থায়ী হিসাব। আরেকটা নাম হচ্ছে সাময়িক হিসাব। তাহলে আয় বা ব্যয়বাচক হিসাবকে আমরা নামিক হিসাব বলতেছি। এবং একটা জিনিস গুরুত্বপূর্ণ খেয়াল রাখতে হবে, সমাপনী দাখিলের মাধ্যমে, এটা আমরা গত ক্লাসে আলোচনা করছি, সমাপনী দাখিলের মাধ্যমে আমরা কিন্তু নির্দিষ্ট সময় শেষে এই আয় ব্যয়বাচক হিসাবগুলো বন্ধ করে দেই। তাহলে সমাপনী দাখিলা প্রযোজ্য কার জন্য? এই নামিক হিসাবের জন্য। আয় ব্যয়বাচক হিসাবের জন্য সমাপনী দাখিলা প্রযোজ্য হয়। খেয়াল করতে হবে। তাহলে এখানে আছে নগদ। তাহলে নগদ হচ্ছে একটা স্থায়ী হিসাব। নামিক হিসাব আর স্থায়ী হিসাব, যেগুলো বন্ধ করে দিয়ে এগুলো নামিক, আর যেগুলো স্থায়ী, যেগুলো বন্ধ করা যায় না, এগুলো হচ্ছে স্থায়ী। যেমন সম্পদ দায়ের মালিকানা সত্য। তাহলে নগদ হচ্ছে তোমার সম্পত্তিবাচক হিসাব, ব্যাংকে জমা তোমার সম্পত্তিবাচক হিসাব, বিনিয়োগ তোমার সম্পত্তিবাচক হিসাব। তাহলে এগুলো হচ্ছে স্থায়ী হিসাব। দেখো, এই 3টা হচ্ছে স্থায়ী হিসাব। আর বিক্রয় ফেরত, এটা তুমি বন্ধ করে দিতে পারবা। এটা হচ্ছে বিপরীত আয়। এটা কি বাচক হিসাব? বিপরীত আয়। খেয়াল রাখতে হবে, বিক্রয় ফেরত, বিক্রয় বারটাকে বিপরীত আয় বলা হয়। বিক্রয় ফেরত, বিক্রয় বারটাকে কি বলা হয়? বিপরীত আয় বলা হয়। তাহলে এটা হচ্ছে আয় ব্যয়বাচক হিসাব। তার মানে এটাকে আমি কি করে দিতে পারবো? এটাকে ক্লোজ করে দিতে পারবো। কিসের মাধ্যমে? সমাপনী দাখিলার মাধ্যমে। তাহলে এটা একটা কি হিসাব বলো তো? এটা একটা নামিক হিসাব। এটা একটা কি হিসাব? নামিক হিসাব।
তার নামিক হিসাবে কি কি নাম পাইলাম বলো? নামিক হিসাব হচ্ছে একটা আয়ব্যয়বাচক হিসাব, এটা হচ্ছে একটা অস্থায়ী হিসাব, তাই না? নামিক হিসাব বা অস্থায়ী হিসাব বা আয়ব্যয়বাচক হিসাবগুলো বন্ধ করা যায় কিসের মাধ্যমে? সমাপনী দাখিলার মাধ্যমে। আর নামিক হিসাবের পাশাপাশি আরেকটা হিসাব সম্পর্কে জানলাম, যেটা হচ্ছে স্থায়ী হিসাব। স্থায়ী হিসাবগুলো কি কি? সম্পদ, দায় আর হচ্ছে মালিকানা সত্য, এগুলো স্থায়ী হিসাব, রিয়েল অ্যাকাউন্ট বলা হয়। এগুলাকে সমাপনী দাখিলা দিয়ে বন্ধ করা যায় না। লাস্ট ক্লাসটা হিসাব চক্রের উপরে হয়েছে, ওখানে এগুলা বিস্তারিত আলোচনা করছি। তাহলে উত্তর হবে বিক্রয় ফেরত। নতুন একটা তথ্য আমরা এখানে জানলাম, বিক্রয় ফেরতটাকে বলা হচ্ছে বিপরীত আয়বাচক হিসাব, অর্থাৎ আয়ের পরিমাণ কমায় দেয় এরকম এন্ট্রিগুলোকে আমরা বিপরীত আয় বলি। শুধু বিক্রয় ফেরতই না, বিক্রয় বার্তাকেও বিপরীত আয় হিসাবে গণ্য করা হয়। এটাও পরীক্ষায় আসলে আসতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, কোনটি অদৃশ্যমান লেনদেন নয়? কোনটি অদৃশ্যমান লেনদেন নয়? মানে অদৃশ্যমান না, এটা দৃশ্যমান, কোনটা হবে সেটা কি বলতে পারবো কিনা আমরা? যারা ক্লাসে যুক্ত হচ্ছে একটু থাকবো, আমরা খুব বেশি এমসিকিউ সলভ করবো না, 15টা কোশ্চেন আছে এবং 15টা কোশ্চেন 15 রকমের, তুমি 15 ধরনের তথ্য তুমি এখান থেকে জানতে পারবা, ঠিক আছে? এখানে এটা ঘ, হ্যাঁ এটা হচ্ছে ঘ। আচ্ছা, ক গ খ, বলো কোনটা আমরা কি নয়, কোনটা অদৃশ্যমান লেনদেন নয়? এটা দেখি আমরা কেউ বলতে পারি কিনা। এখানে অদৃশ্যমান লেনদেন নয়, কেউ কি বলতে পারবো কিনা? যারা ক্লাসটা করতেছি আমি একটু অনুরোধ করবো, প্লিজ লাইভটা একটু শেয়ার করে দাও। সামিরা বলছো ডি হবে, একটু যা যা প্রোফাইল থেকে যদি শেয়ার করো দেখবা যে কয়েকজন অ্যাড হয়ে গেছে। আমাদের অ্যাকাউন্টিং গ্রুপে তোমরা শেয়ার করতে পারো, ওটাতে অনেকে মডারেটর আছে, ডিরেক্ট শেয়ার করে দিতে পারো। তোমাদের এই শেয়ারগুলোর মাধ্যমে দেখবে যে অনেকে কিন্তু ক্লাসটাতে যুক্ত হতে পারবে। আমি অনুরোধ করবো সবাই একটু চেষ্টা করি, ক্লাসে উপস্থিতি যত বেশি থাকে আসলে পড়াইতে তত বেশি আগ্রহ কাজ করে, কিন্তু তোমাদের উপস্থিতি নাই বলেই আর আমরাও তো নানান সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। দীর্ঘ একটা বছর আসলে অনেক বেশি সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তারপরে কিছু করার নাই, এটা ফেসবুকের পলিসির মধ্যে পড়ে গেছে। তো সবাইকে একটু অনুরোধ করব, সবাই একটু চেষ্টা করি, যার যার জায়গা থেকে একটু শেয়ার করি, তোমাদের জন্য পরিশ্রম করে ক্লাস নিচ্ছি। সবাই একটু দেখি এখানে অদৃশ্যমান লেনদেন বলতে কি বোঝানো হয়? অদৃশ্যমান, যেটা আসলে দেখা যায় না, এই অদৃশ্যমান লেনদেনটাকে আমরা বলি হচ্ছে অবচয়, হচ্ছে একটি অদৃশ্যমান লেনদেন, কারণ অবচয়টা কি করা যায় না, দেখা যায় না। অবচয়ের একটা নাম কি? এই অবচয়ের একটা নাম হচ্ছে অবলোপন। খেয়াল করি, এই অবচয়ের একটা নাম হচ্ছে অবলোপন। এখন প্রশ্ন আছে, খেয়াল করো, হায় হায় কি বলতেছি, খেয়াল করো। অবচয় হচ্ছে আমরা কোন সম্পদের উপর অবচয় ধরবো? যে সম্পদগুলো স্পর্শনীয়, যেমন আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা। অবলোপন কার উপর ধরবো? যেগুলো অস্পর্শনীয়, যেমন সুনাম, পেটেন্ট, ট্রেডমার্ক। আর শূন্যীকরণ ধরবো কার উপর? যেটাকে আমরা বলি ক্ষয়িষ্ণু সম্পদ। ক্ষয়িষ্ণু সম্পদ একটা নাম বললাম প্রাকৃতিক সম্পদ। এখন কোন প্রাকৃতিক সম্পদগুলো ক্ষয়িষ্ণু সম্পদ? অর্থাৎ যেগুলো একবার ব্যবহার করলে আর পুনরায় ব্যবহার করা যাবে না, একেবারে শূন্য হয়ে যাবে, বেনিশ হয়ে যাবে। যেমন ধর হচ্ছে খনিজ সম্পদ। কি সম্পদ? খনিজ সম্পদ। এই খনিজ সম্পদ যেমন ধরো কয়লা, গ্যাস, তেল, এগুলো একবার ব্যবহার করলে আর পুনরায় ব্যবহার করা যায় না। তাহলে আমরা একটা জিনিস সেখান থেকে লক্ষ্য করলাম যে অবচয়েরই ডিফারেন্ট নাম। অবচয়ের আরেকটা নাম হচ্ছে অবলোপন, অবলোপন আর একটা নাম হচ্ছে শূন্যীকরণ। তাহলে এই তিনটা জিনিস একই রকম, তার মানে তিনটাই হচ্ছে অদৃশ্যমান লেনদেন। তাহলে বার্তাকরণটা হচ্ছে দৃশ্যমান লেনদেন। কথা কি বুঝতে পারছি কিনা? তাহলে অবচয় কার উপর? স্পর্শনীয়, আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা। অস্পর্শনীয় সম্পদের উপরে কি ধরবো আমরা? অবলোপন। আর শূন্যীকরণ কোনগুলো? ক্ষয়িষ্ণু সম্পদ। কথা কি বুঝতে পারছি কিনা? ক্লিয়ার কিনা দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা ডিফারেন্সেস, আমরা অনেকে হয়তো জানি না। অবচয়, অবলোপন এবং শূন্যীকরণ, শূন্যীকরণের জায়গায় অবক্ষয় লেখা যায়, এগুলো হয়তো বা আমরা প্র্যাকটিস না থাকার কারণে ব্যাপারগুলোর বিস্তারিত আমরা জানি না। বাট আমি আজকের এই ক্লাসে দেখো ডিফারেন্ট তিনটা কোশ্চেন আলোচনা করলাম। তিনটা কোশ্চেনে কিন্তু আমরা 3 ধরনের টপিক সম্পর্কে জানতে পারলাম। সো এই ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে অবচয়ের একটা ডেফিনেশন আছে, অবচয় হচ্ছে একটি ক্রয় মূল্য। অবচয় হচ্ছে একটি ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া, এটা আমরা জেনে রাখি। এটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কমপক্ষে 20 বার আসছে। অবচয় একটি কি? ক্রয় মূল্য বা ব্যয় বন্টন প্রক্রিয়া। খাতার মধ্যে লিখে রাখতে পারো, অবচয় একটি ক্রয় মূল্য বা ব্যয় বন্টন প্রক্রিয়া। অবচয় একটি ক্রয় মূল্য বা ব্যয় বন্টন প্রক্রিয়া। অবচয় একটি ক্রয় মূল্য বা ব্যয় বন্টন প্রক্রিয়া। আবার বলতেছি, অবচয় একটি ক্রয় মূল্য বা ব্যয় বন্টন প্রক্রিয়া। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এতটুকু আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে, সবাই বুঝতে পারছো। একটু যদি সবাই, অনেকেই নতুন যুক্ত হচ্ছে কিন্তু ক্লাস থেকে চলে যাচ্ছ, সবাইকে একটু অনুরোধ করবো ধৈর্য ধরে ক্লাসটা করো, নতুন কিছু শিখবে গ্যারান্টেড ইনশাআল্লাহ। এবং একটু লাইভটা শেয়ার করে দিতে হবে, সবাই যদি একটু মানে হচ্ছে শেয়ার করো, তাহলে হয়তো বা আমরা আরো কয়েকজন স্টুডেন্ট আমরা ক্লাসে পাবো ইনশাআল্লাহ। ওকে ডান।
তাহলে এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 3টা। কোশ্চেন নাম্বার 4, আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি কোথায়? এটা সবার পারবে, এটা সবার পারা উচিত বা সবাই পারার মতো কোশ্চেন। এটা কে কে উত্তর করতে পারবা? আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি কোথায়, অর্থাৎ আধুনিক হিসাব বিজ্ঞান কোথায় উৎপত্তি হয়েছে? এটা খুবই সহজ জিনিস। উৎপত্তি সংক্রান্ত কোশ্চেন আসলে আমরা ইতালিতে আনসার করব, কারণ আমাদের যে হিসাব বিজ্ঞানের যে জন্মদাতা, যাকে আমরা হিসাব বিজ্ঞানের ফাদার বলি, জনক বলি, সে কোথায় মানে কোন দেশের নাগরিক ছিল? ইতালীয় নাগরিক ছিল, তাই না? তাহলে অ্যান্সারটা কি হবে? ইতালীয় নাগরিক ছিল, যেহেতু এর অ্যান্সারটা হবে ইতালি। আচ্ছা আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 5। এটা আসলে আমরা অনেকে জানি না, যে পরীক্ষার জন্য এটা জানতে হবে তা না, এটা জাস্ট তুমি কমার্সের স্টুডেন্ট হিসেবে তোমার এই কোশ্চেনের উত্তরটা জানা উচিত। লুকা পেসোলির পূর্ণ নামটা কি? লুকা পেসোলি বলতে আমরা শুধু লুকা এতটুকু জানি, লুকা পেসোলি, এটা লুকা পেসোলির নাম, কিন্তু পূর্ণ নাম না। লুকা পেসোলির পূর্ণ নাম হচ্ছে ফ্রা, এটা হচ্ছে ফ্রা হবে, হ্যাঁ পার হবে না, ফ্রা লুকা বার্তোলোমিও দি পেসোলি। তাহলে পুরো নামটা কি খেয়াল করো? ফ্রা লুকা বার্তোলোমিও দে পেসোলি। লুকা পেসোলির পুরো নামটা কি? ফ্রা লুকা বার্তোলোমিও দা পেসোলি, ফ্রা লুকা বার্তোলোমিও দা পেসোলি। পাশাপাশি একটা জিনিস জেনে রাখি, 10 নভেম্বর হিসাব বিজ্ঞান দিবস, হ্যাঁ নভেম্বর, হ্যাঁ কি হিসাব বিজ্ঞান দিবস। 10 নভেম্বর কি হিসাব বিজ্ঞান দিবস, নভেম্বর হচ্ছে হিসাব বিজ্ঞান দিবস। তাহলে কি পাইলাম? ফ্রা লুকা বার্তোলোমিও দা পেসোলি, ফ্রা লুকা বার্তোলোমিও দা পেসোলি। আমার সাথে একবার ট্রাই করতে পারো, ফ্রা লুকা বার্তোলোমিও দা পেসোলি। রাইট, এটা বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একবার ভর্তি পরীক্ষা আসছিল। সোনালী ব্যাংক কোন ধরনের হিসাবের মধ্যে পড়বে? অলরেডি ডিসকাস হয়ে গেছে, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম কিসের মধ্যে যাবে? কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম, ব্যক্তির নাম হলে হবে স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব, ব্যক্তির নাম হলে স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব, প্রতিষ্ঠানের নাম হলে হচ্ছে কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। বাট মূল বিষয় হচ্ছে ব্যক্তির নাম হোক প্রতিষ্ঠানের নাম হোক, এগুলো কোন ধরনের হিসাব? ব্যক্তিবাচক হিসাব। এটা তোমাদের বোর্ড এমসিকিউ তো আসে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টও আসে। এই সোনালী ব্যাংকের উদাহরণটা বেশি আসে। সোনালী ব্যাংক হচ্ছে একটা কি ব্যক্তিবাচক হিসাবের উদাহরণ। সোনালী ব্যাংক হচ্ছে একটি ব্যক্তিবাচক হচ্ছে উদাহরণ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5, হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। আমরা এগুলো আলোচনা করছি ক্লাস 1-এ, হ্যাঁ মানে অ্যাকাউন্টিং এমসিকিউ ক্লাস 1-এ আমরা এই এমসিকিউ গুলো আলোচনা করছি। তাহলে খেয়াল করো, হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি, হ্যাঁ একটা হচ্ছে মূল ভিত্তি, একটা হচ্ছে মূল উপাদান। দেখো রিলেভেন্ট আলোচনা কিন্তু চলে আসে। উপাদান বললে বলবো হচ্ছে লেনদেন, আর এই লেনদেন গুলো আমরা খুঁজে বের করি কার উপর ভিত্তি করে? দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করে। তাহলে হিসাব বিজ্ঞানের মূল উপাদান হচ্ছে লেনদেন, কিন্তু মূল ভিত্তি হচ্ছে কি? দুতরফা দাখিলা পদ্ধতি। মূল উপাদান যদি লেনদেন হয়, তাহলে মূল ভিত্তি কি হবে? দুতরফা দাখিলা পদ্ধতি। মূল উপাদান লেনদেন, কিন্তু মূল ভিত্তি হবে দুতরফা দাখিলা পদ্ধতি। মূল ভিত্তি কি হবে? দুতরফা দাখিলা পদ্ধতি। অবশ্যই এখান থেকে এমসিকিউ তোমরা কমন পাবে, খেয়াল করে একটু। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7, আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় মূলত, মানে উদ্দেশ্যটা কি? কাদের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করি? অভ্যন্তরীণ ব্যবহারকারী, বাহ্যিক ব্যবহারকারী, নাকি ব্যবসায়ীদের জন্য, না নিরীক্ষকদের জন্য? খেয়াল রাখতে হবে, আর্থিক বিবরণী মূলত আমরা প্রস্তুত করি হচ্ছে যারা বাহ্যিক ব্যবহারকারী, বহিস্থ। হ্যাঁ, আমরা হিসাব বিজ্ঞান তার ব্যবহারকারী দেখছি না দুই ধরনের, আর হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, এটা বাহ্যিক ব্যবহারকারী। এই বাহ্যিক ব্যবহারকারী যারা বহিস্থ ব্যবহারকারী, তাদের জন্য আর্থিক বিবরণীটা কি করা হয়ে থাকে? প্রস্তুত করা হয়ে থাকে। আচ্ছা, ডেবিট নোট, এই ডেবিট নোটটা কে প্রস্তুত করে? হ্যাঁ, কে প্রস্তুত করে? এটা পরীক্ষা আসে বেশি। প্রস্তুত করে ডেবিট নোট কে প্রস্তুত করে? ডেবিট নোট প্রস্তুত করে হচ্ছে ক্রেতা। কখন প্রস্তুত করে? ক্রয় ফেরতের সময়। কখন? ক্রয় ফেরত দিলে ক্রেতা এই ডেবিট নোটটা প্রস্তুত করে। অর্থাৎ ধারে কৃত পণ্য যখন আমরা ফেরত পাঠাই, তখন আমরা এই ক্রেডিট নোটটা প্রস্তুত করি। তাহলে প্রশ্ন হচ্ছে কি ফেরত, কি ব্যবহৃত হবে? ধারে ক্রয় করা হইতে হবে। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ক। আর এইটা ঠিক উল্টাটা হচ্ছে ক্রেডিট নোট, অর্থাৎ ডেবিট নোট প্রস্তুত করে ক্রেতা, আর ক্রেডিট নোট প্রস্তুত করে হচ্ছে বিক্রেতা। কখন? ধারে বিক্রিকৃত পণ্য যখন ফেরত আসবে, তখন সে এটা প্রস্তুত করে। দেখো, একই জিনিস উল্টা করে দিলেই হচ্ছে। এই দুইটা থেকে আবার একটা প্রশ্ন কমন পাবে। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য আমরা আলোচনা করছি। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে সংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা যায়, হ্যাঁ, আর রেকর্ড করা। এই যে রেকর্ড করা, লিপিবদ্ধ করা, এটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য। এটা হচ্ছে কি উদ্দেশ্য? প্রাথমিক। হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে কি? লেনদেনগুলো সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। লেনদেনগুলো সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য।
আর তথ্যগুলো সরবরাহ করা, এই যে প্রয়োজনীয় তথ্য দেওয়া, সরবরাহ করা, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান বা মূল উদ্দেশ্য। এগুলো আমরা লাস্ট 2টা এমসিকিউ ক্লাসে আলোচনা করছি। আমরা কিন্তু এটার 3 নাম্বার ক্লাস আগামীকালকে নিব, পয়লা বৈশাখ, বাট আমরা ক্লাস করবো ইনশাআল্লাহ। আমরা 8:30 বা 9টায় আমরা অ্যাকাউন্টিং এমসিকিউ ক্লাসটা কন্টিনিউ রাখবো। দেখো লাস্ট 2টা ক্লাসের উপরে এমসিকিউ গুলো প্র্যাকটিস করতেছি আমরা। এগুলো তোমরা যারা এডমিশন ক্যান্ডিডেট আছো, যারা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবে, তাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং যারা হচ্ছে এসএসসি পরীক্ষা দিচ্ছ, এইচএসসি পরীক্ষা দিবা 25-26 ব্যাচ, সবার জন্য কিন্তু এমসিকিউ গুলো থেকে প্রশ্ন কমন আসবে ইনশাআল্লাহ। দুইটা উদ্দেশ্য আমরা এখান থেকে জেনে নিলাম। আচ্ছা, এইটা দেখে নিচের কোন খরচটির জন্য নগদ অর্থ ব্যয় হয় না? এই টাকার নাম হচ্ছে অনগদ লেনদেন। যেই লেনদেনগুলোর জন্য নগদ অর্থ ব্যয় হয় না, এগুলোকে বলা হয় অনগদ লেনদেন। এখন প্রশ্ন হলো অনগদ লেনদেন কি? এটা নগদান বই থেকে প্রশ্ন আসলে ক নাম্বার প্রশ্ন আসে। তো অনগদ লেনদেন হচ্ছে যে লেনদেনের জন্য তোমার এখনো কোনো খরচ, মানে অনগদ ব্যয় বলা হয়, মানে লেনদেনও যদি বলো, তো এগুলো নন ক্যাশ এক্সপেন্স বলা হয়, অর্থাৎ অনগদ ব্যয়। অর্থাৎ যার জন্য তোমার এখনো কোনো টাকা খরচ হয় না, ভবিষ্যতে তোমার থেকে আর কোনো টাকা যাবে না। এখনো টাকা যায় না, ভবিষ্যতে যাওয়ার সম্ভাবনা নাই। এখন টাকা যায় না, ভবিষ্যতে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে এটা অনগদ হবে না। কিন্তু এখনো যায় না, ভবিষ্যতে যাবে না, তাহলে এটা অবশ্যই কি অনগদ লেনদেন। যেমন ধরো বিক্রয় কমিশন এখন না দিলে পরে দিবা, অগ্রিম প্রদত্ত বীমা টাকা অলরেডি দিয়ে লাইছো, বেতন টাকা দিয়ে লাইছো। অবচয়, এই যে প্রতি বছর অবচয় বাবদ তোমরা একটা ব্যয় দেখাচ্ছ, এটার ফলে কি তোমার থেকে টাকা কেউ নিয়ে যাচ্ছে? বেতন যেমন এমপ্লয়ি নিয়ে যায়, অবচয় টাকা কি কেউ নিয়ে যায়? নিয়ে যায় না। তাহলে এটার জন্য কি তোমার কাউকে টাকা দিতে হবে ভবিষ্যতে? না, সেও তো না, কেউ তো নিয়েও যাবে না, নিয়ে যায় নাই, নিয়ে যাবেও না। তাহলে এই অবচয়, তারপর হচ্ছে অনাদায়ী পাওনা, অবচয় অনাদায়ী পাওনা, তারপরে ধরো হচ্ছে বাট্টা, হ্যাঁ বাট্টা বলতে নগদ বাট্টাকে বুঝাচ্ছি। তাহলে অবচয় অনাদায়ী পাওনা, নগদ বাট্টা, এগুলোকে সাধারণত আমরা অনগদ লেনদেন বলি। অর্থাৎ যার ফলে বর্তমানেও কোনো নগদ টাকা আমার থেকে যায় নাই, ভবিষ্যতেও নগদ টাকা যাওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না, মানে যাবে না। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা, অনগদ লেনদেন। ওকে, তারপর হচ্ছে কয়লার খনি, অলরেডি আলোচনা করছি। কয়লার খনি কোন ধরনের সম্পদ? ক্ষয়িষ্ণু সম্পদ। আর ক্ষয়িষ্ণু সম্পদের উপর কি ধার্য করতে হয়? শূন্যীকরণ হয়। শূন্যীকরণ, অবচয়ের একটা নাম শূন্যীকরণ। এই যে ডিফারেন্ট টাইপস অফ অ্যাসেট, এগুলাকে ক্লাসিফাই করার জন্য আমরা আসলে এই অবচয়ের আলাদা আলাদা নাম হয়েছে, আমরা অলরেডি আলোচনা করছি। যারা শুরু থেকে ছিল তারা এই ব্যাপারটা জানে। হিসাব বিজ্ঞান তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? আমরা বলছি যারা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকে, যারা হচ্ছে বেতনভুক্ত হয়, এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরে যারা অবস্থান করে, এগুলো আমরা আলোচনা করছি ক্লাস 1-এ। সো তারাই হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। তাহলে সরকার বাইরের পক্ষ, সে বেতন পায় না, সিদ্ধান্ত গ্রহণ করে না। শেয়ার হোল্ডারগণ, যারা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মালিক, তারাও আসলে সে মানে সিদ্ধান্ত নেয় না, তারা পরিচালনা পর্ষদের উপর দায়িত্ব দিয়ে দেয়। তারপর হচ্ছে বিনিয়োগকারী, তারাও তো এই শেয়ার মালিকের একটা অংশ। তাহলে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, ব্যবস্থাপনা উচ্চপদস্থ কর্মকর্তা, পরিচালক, পরিদর্শক, এরা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারীর আওতায় পড়ে। আমরা এগুলা লেকচার 1 আলোচনা করছি। এগুলো আমরা অলরেডি আমাদের অ্যাকাউন্টিং আওয়ার ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করে দিচ্ছি। এইটা গুরুত্বপূর্ণ। এই যে মূলধন একটি কি, মূলধন একটি কি অলরেডি আলোচনা করা হয়েছে। মূলধন হচ্ছে একটি ব্যক্তিবাচক হিসাব। কোন ধরনের ব্যক্তিবাচক হিসাব? প্রতিনিধিত্ব ব্যক্তিবাচক, প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। মূলধন হচ্ছে একটি প্রতিনিধি করে, কার প্রতিনিধিত্ব করে? মালিকের প্রতিনিধিত্ব করে। এই জন্য মূলধনকে আমরা প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব বলে থাকি। আমরা অলরেডি মানে হিসাবে আলোচনা করছি। এটা নিচের কোনটি অনগদ লেনদেন? অলরেডি আলোচনা করা হয়ে গেছে, তোমরা এখন এটা পারারই কথা। অনগদ লেনদেন নয়। আমরা অবচয় অবলোপনের কথা বলছি, আমরা তোমাদেরকে বাট্টার কথা বলছি, অনাদায়ী দেনার কথা বলছি। তাহলে এটা হচ্ছে বেতন প্রদান। দেখো বেতন প্রদান করছো, টাকা চলে গেছে, বাকি তিনটার ফলে দেখো তোমার কাছ থেকে এখনো টাকা যায় নাই, ভবিষ্যতে তোমার কাছ থেকে টাকা যাবে না। এই জন্য এগুলোকে আমরা বলবো অনগদ লেনদেন। খেয়াল করছো, এগুলো হচ্ছে অনগদ লেনদেন। পরীক্ষার প্রশ্ন কমন পাইবা, না পাইলে মানে টাকা ফেরত। খুবই, আমরা এখানে 15টা কোশ্চেন সলভ করলাম, খুবই দ্রুত সলভ করলাম, বিস্তারিত আলোচনা করছি যতটুকু দরকার। আরো করতাম যদি তোমাদের পার্টিসিপেন্ট বেশি থাকতো। তোমরা একেবারেই মানে হচ্ছে উপস্থিতি খুবই কম। সো যাই হোক, আমরা আজকে আর এটা কন্টিনিউ করব না, আমরা আজকে এখানে শেষ করব। আগামী কালকে রাত 9টায়, হ্যাঁ আমরা 9টায় দিই, কারণ কালকে পয়লা বৈশাখ, অনেকে বাইরে থাকবে। 9টায় আমাদের লেকচার 4, এমসিকিউ লেকচার 4। আমরা নতুন টপিক পড়ব। কালকে আর কোনো অনুশীলন হবে না, কালকে আমরা মানে নতুন টপিক পড়ব। এবং এভাবে আরো 2টা ক্লাস হবে। এরপরের সপ্তাহে আমরা এই ক্লাসগুলোর উপরে আমরা 3টা বা 4টা এমসিকিউ এক্সাম নিব তোমাদের। সো 2টা ক্লাস অলরেডি আমাদের পেজে আছে, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আজকের ক্লাসটাও দিয়ে দিব, 3টা ক্লাস একসাথে করে আমি একটা পোস্ট দিয়ে দিব। সবাই অ্যাকাউন্টিং এর সাথে থাকো। তোমার অ্যাকাউন্টিং ফাইন্যান্স নিয়ে ইনশাআল্লাহ খুব বেশি চিন্তা তোমাকে করতে হবে না, শুধু রেগুলার বেসিসে তোমাকে ক্লাসগুলো করতে হবে। সবাই ভালো থাকো, অ্যাকাউন্টিং এর সাথে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।